আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। মাশাআল্লাহ কি সুন্দর ফুল ফুটেছে, আর এইরকম বাতাস থাকলে তো কথাই নেই। সত্যি মন প্রাণ দুটোই কিন্তু একদম ভরে যায়। আমার এই পর্তুলিকা গাছেও কিন্তু ফুল ফোটা শুরু করেছে। তো এই ফুলটার কালার ২টা কালার মিক্স করা, তো গোলাপি আর হচ্ছে সাদা। তো এই প্রথম এই ফুলটি ফুটেছে, তো দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর বাতাসে দেখেন কি সুন্দর করে দোল খাচ্ছে। আর এই যে আমার নয়নতারা সুন্দরীরা তো ফুটেই আছে। তো কি বলবো, সবসময় তো ওদের কথা আপনাদের কাছে শেয়ার করি। তো এজন্য আজকে আর ওরকম করে কিছু বললাম না, শুধু দেখিয়ে দিলাম। আমার কাছে মনে হয় কি জানেন, গাছগাছালিগুলো সন্তানের মতো। এদেরও সন্তানদের মতো করে যত্ন করতে হয়, খাবার দিতে হয়, তবেই না ওরা সুন্দর সুন্দর ফুল ফল আমাদের উপহার দেয়। বিশেষ করে আমরা যারা ঢাকায় কিংবা বাসা বাড়িতে বন্দি অবস্থায় থাকি, তারা কিন্তু এরকম যদি গাছ লাগানোর পর ফুল ফল পায়, তারা কিন্তু অনেকটা খুশি হয়ে যায়। আমার কাছে মনে হয় ওরাও আমার সন্তান, ওরাও আমার দিকে তাকিয়ে থাকে যে কখন আমি খাবার দেব, কখন যত্ন করব। তো যাই হোক, যখন ফুল দেয় ফল দেয় তখনই কিন্তু এই কষ্টের সার্থকতা হয়। তো যাই হোক, এই তো ঘরে এসে এখন ঘরের কাজ শুরু করে দিলাম। তো বাচ্চারা উঠে গেছে, এজন্য আর কি বিছানাটা এখন একটু পরিষ্কার করে এবং বিছানার চাদরটা ভালোভাবে ঝেড়ে টান টান করে দিচ্ছি। তো গতকাল আর কি আমি এই চাদরটি পেতেছি। তো বৃষ্টিও আজকে থেকে শুরু হয়ে গেছে। তো জানি না আবার এরকম ওয়েদার কতদিন থাকবে। মনে হয় নিম্নচাপ শুরু হয়েছে। তো আমার কাছে মনে হয় অন্যান্য বছরের তুলনায় এই বছর ভালোই বৃষ্টি হলো। আর গরমটাও যেমন বেশি ছিল, আবার বৃষ্টির পরিমাণটাও কিন্তু ভালোই ছিল। তো যাই হোক, এই তো আমি এখন বালিশগুলো ঠিকঠাক করে এই তো আমার বিছানার লুকটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমার কাজের আপা অনেক আগে আমাকে কাপড় চোপড় ধুয়ে দিয়ে চলে গেছে। তো আমি এগুলোকে একটু শুকা দিতে দেরি হয়ে গেল। তো এখন চিন্তা করলাম যে না, এগুলোকে মেলে দেই, যেহেতু বৃষ্টি হচ্ছে এগুলো শুকাতেও কিন্তু হয়তো ২-৩ দিন সময় লেগে যেতে পারে। তো এই জন্য আর কি কাপড়গুলো মেলে দিচ্ছি। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি করে অলরেডি আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমাকে সুন্দর সুন্দর প্রতিনিয়ত কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া জানাচ্ছি। আর প্রতিদিনই দেখছি নতুন নতুন অনেক আপু ভাইয়া আমার চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন। তো সেই আপু ভাইয়াদের উদ্দেশ্য করে বলছি, প্লিজ আপনারা আমার কমিউনিটি পোস্টে যেয়ে একটি হাই হ্যালো দিয়ে আসবেন। এতে করে আমি আপনাদের চ্যানেলে কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। কারণ অনেক সময় হয় কি, কমেন্ট থেকে আসলে আপনাদেরকে খুঁজে পাই না। জানি না কে কে এখনও আমার সাথে আছেন, তবে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, তো আপনাদের কাছে আমি একটা লাইক তো আশা করতেই পারি। তো কাপড় চোপড় মেলে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তো চুলাটাও ক্লিন করাই আছে, তারপরেও একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু সকালবেলায় হালকা পাতলা রান্না করেছি। তো আসলে মনটা লাগছিল যে না, একটু পরিষ্কার করে তারপরে রান্নাটা শুরু করি দুপুরের।
তো গ্লাস ক্লিনার ভালো করে দিয়ে আমি এখন পরিষ্কার একটি কাপড় দিয়ে সম্পূর্ণ গ্লাসটা মুছে নেব। তো অনেক সময় যখন একটু বেশি ময়লা থাকে তখন আমি একটু ভিম লিকুইড দিয়ে একটু ফেনা তুলে আর কি মেজে নেই। আর যখন একটু পরিষ্কারই থাকে তখন কিন্তু গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিলেই হয়ে যায়। আর এই ধরনের কাচের যে বার্নারের চুলাগুলো আছে সেগুলো আমি মনে করি ক্লিনার দিয়ে ভালো করে মুছে নিলেই ভালো হয়। কারণ যেহেতু কাচের মধ্যে একটা দাগ পড়ে যাওয়ার চান্স থাকে। তো অনেক সময় মাজনি দিয়ে কিন্তু মাজলে দাগ পড়ে যায়। তো সেক্ষেত্রে গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিলে কিন্তু ওই ভয়টা আর থাকে না। তো আমার কাজের আপাও মাঝে, মাঝে মুছে। তো আমি দেখলাম বেশ কিছু জায়গায় আর কি দাগ পড়ে গেছে। তো আজকে বললাম যে আপাকে যে আপনি আর আমার চুলাটা পরিষ্কার করবেন না, আমি করে নেব। আর মাঝে, মাঝে হয় কি ওনারা তো আসলে বুঝে না, কাজেরও তাড়াহুড়া থাকে। এজন্য দেখা যায় যে হাতে যেটা পায় সেটা দিয়ে আর কি মুছে নেয়। তো সেক্ষেত্রে ক্ষতিটা কিন্তু আমারই হয়। ওনাদের তো আর কোনো ক্ষতি হবে না। তো যাই হোক আগের আপা তো আমাকে একটা ক্ষতি করেই দিয়ে গেছে। তো এজন্য আপাকে একটু নিষেধ করে দিলাম যে আপনাকে আর চুলা ধরতে হবে না। তো এই তো আমি এখন ভালো করে পরিষ্কার করে তারপরে যে চুলার ঝিকগুলো বসিয়ে দিলাম। গতকাল রাতে এই চিকেনটা আনা হয়েছিল। তো তখন আর কি আ কাটিনি। শুধু এভাবে আর কি রেখে দিয়েছিলাম। তো সকালবেলা বের করে রেখেছি। তো ভিজিয়ে দেইনি পানিতে। এমনিই রেখে দিয়েছি যে যে পরিমাণে গরম বরফ এমনি ছুটে যাবে। আর ভিজিয়ে রাখলে কিন্তু পানসে ভাবটা একটু বেশি হয়ে যায়। তো যাই হোক বরফ কিন্তু একদম ছেড়ে গেছে। এখন আমি ভালোভাবে ছোট, ছোট পিস করে কেটে নিচ্ছি। তো আজকে আ আ আলু দিয়ে আর কি মুরগির মাংসটা রান্না করব। সাথে পুঁই শাকও ভাজি করে নিব। বেশ কিছুদিন হলো শাক খাওয়া হচ্ছে না। তো আমার বড় মেয়ে বলতেছে যে, "অনেকদিন ধরে শাক খাই না, তুমি একটু শাক রান্না করো।" তো চিন্তা করলাম আজকে একটু পুঁই শাক রান্না করি, খেতে ভালো লাগবে। তো রান্নার আয়োজন সবকিছু করে নিতে যেটুকু সময় লাগে কিন্তু রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না। সবকিছু রেডি থাকলে কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি রান্না করা যায়। আর আমি এখানে কেটে রেডি করে নিচ্ছি। আর আমার গ্যাসের চুলায় কিন্তু এখনও গ্যাস আসেনি। তো গ্যাস আসলে চুলায় রান্না করব। তো চুলায় রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা একটু অন্যরকম হয়। সবসময় তো দেখা যায় ইলেকট্রিক চুলায় রান্না করতে হয়। কিন্তু ইলেকট্রিক চুলায় তো আসলে রান্না করলে ওইরকম মজাও লাগে না। আর এই যে আমি মুরগির যে বুকের মাংস আছে সেখান থেকে ২ পিস রেখে দিচ্ছি। তো আমার বাচ্চারা কাবাব খেতে খুব পছন্দ করে কিংবা চিকেন দিয়ে কোনো আইটেম রান্না করলে পছন্দ করে সেজন্য আর কি রেখে দিলাম। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপরে দেখলাম চুলায় গ্যাস আসছে। তো তখন আর কি শাকটা বসিয়ে দিয়েছিলাম। আর এই যে শাকটা কিন্তু আমি পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভালোভাবে ভেজে একটু আ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, শাক রান্না কিন্তু ভীষণ মজা হয়েছিল। জানি না কেন মজা লেগেছিল। হয়তো অনেকদিন পর খাচ্ছি এই কারণে হতে পারে। আর এই যে এখন মুরগির মাংসটা বসিয়ে দেব। তো চুলায় কড়াই দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজ আর রসুন আর যে গোটা মসলাগুলো আছে ওগুলো দিয়ে একটু পেঁয়াজটাকে লাল, লাল করে ভেজে নেব। তো তেলটা একটু কম হয়ে গেছে এজন্য আমি আবারও কিছু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। তো আজকের মাংস রান্নাটা আমি মুরগিটা আর কি ভাজবো না। তো সবসময় তো ভেজেই রান্না করা হয়। আর আজকে আমি একটু এখানে আলাদা করে মসলা তৈরি করেছি। সবকিছু মানে সব মসলা দিয়ে আর কি একটু গুঁড়ো করে নিয়েছি। তো এই মসলা দিয়ে আজকে রান্না করব। তো মসলাটা গুঁড়ো করার পর এত সুন্দর স্মেল বের হচ্ছে কি বলবো। সত্যি ঘরে বানানো মসলার তুলনা হয় না। আমরা কিন্তু বাজারের যে কেনা মসলাগুলো খাই ওই মসলায় কিন্তু এরকম ফ্লেভারও আসে না আর এরকম স্মেলটাও আসে না। তো যাই হোক আমি পেঁয়াজটা হালকা ভেজে তাও এখন আমি আদা রসুনের পেস্ট আর একে, একে সব মসলা দিয়ে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিব।
আসলে আপনাদের সাথে রেসিপি ওরকম শেয়ার করার মতো তো কিছু নেই, কারণ আমার গুণী আপুরা অনেক সুন্দর সুন্দর করে রান্না করতে পারেন এবং বিভিন্নভাবে মাংস রান্না করেন। তো ওগুলো দেখলেই কিন্তু অনেকটা ভালো লাগে, যে খেতেও মনে হয় অনেক ভালো। তো আমি আসলে ওইরকম পাকা রাঁধুনিও না, আর আমি যেভাবে রান্না করি সেভাবে আর কি আপনাদের সাথে শেয়ার করি। তো কোনো অংশ যদি ভুল হয়ে থাকে তো প্লিজ অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কোনো ভুল হয়ে থাকলে আপনারা ভুলটা ধরিয়ে দিবেন, আমাকে কমেন্টে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। তো এই তো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকেও কিন্তু আমি অল্প পরিমাণে মশলা দিয়েছি। আর এই যে একটু ঢেকেই ভালো করে রান্না করেছি মশলাটা। তো উপরে দেখেন তেল উঠে এসেছে। তো এখন আমি আর কি মাংসটা দিয়ে দিব। তো ছোট বাচ্চার কথা চিন্তা করে আজকে মাংস কিন্তু আমি ভাজিনি, কারণ মাংস ভেজে রান্না করলে ছোট মানুষরা আসলে একটু খেতে কষ্ট হয়, ওরা খেতে পারে না। তো আজকে আমি মাংস না ভেজেই রান্না করব একটু নরম করে। আর মাংসের পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি এখন কিন্তু মাংসটা ভালো করে মিক্স করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ঢেকে। তো এই তো কষানোর পরে কিন্তু আমি যখন আলু দিয়ে দিচ্ছি, তো আসলে ভিডিও তো অনেক বড় হয়ে যায়। তো পুরো ভিডিওতে যদি শুধু এই মাংস রান্নাই দেখায় তাহলে কেমন হয়, এজন্য অনেক অংশ আর কি কেটে দেওয়া হয়। তো যাই হোক, এখন আমি আলুটাও ভালো করে মিক্স করে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই যে আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।